হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এমআরআইসিটি পার্কের পক্ষ থেকে আমি মিজান সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছো। তো আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে HTML এর মাধ্যমে বাংলা লেখা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা যায়। তো এখানেই সেই কোডটি দেখা যাচ্ছে। এটা ছিল আমার বাংলা লেখা প্রদর্শনের কোড। এই পিপি ট্যাগের মধ্যে লিখেছিলাম এবং এর আউটপুট দেখার জন্য আমরা ব্রাউজারে এভাবে দেখেছিলাম। তো দাদা কবুতর খাবো এই লেখাটি দেখা যাচ্ছে। তাহলে আমরা আজকে যা শিখব সেটা হচ্ছে টেবিল কি, টেবিলের বিভিন্ন ট্যাগ সমূহের নাম লিখো, নিচে টেবিলটির HTML কোড লিখো, এরকম এই জিনিসটা। তো টেবিল কি এটা আমাদেরকে জানতে হবে। টেবিল মানে হচ্ছে রো এবং কলাম। রো এবং কলাম এর মাধ্যমেই একটা টেবিলকে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে যদি কোনো ডাটাকে সুশৃঙ্খলভাবে সাজানোর দরকার পড়ে তাহলে তার জন্য রো লাগে এবং কলাম লাগে। আর রো এবং কলামের সুশৃঙ্খল ডাটার সমষ্টি হচ্ছে একটি টেবিল। তাহলে টেবিলের বিভিন্ন ট্যাগ সমূহের নাম কি, টেবিলের বিভিন্ন ট্যাগ সমূহ আমরা পরে জানবো। তো আগে এই টেবিলটা যখন করে ফেলবো তখনই আমরা সবকিছু সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিব। তাহলে আগে এই টেবিলটাই কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা জানি। তার মানে আজকে আমরা শিখব HTML এর মাধ্যমে কিভাবে একটা টেবিল তৈরি করা যায়। তো তার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে? তাহলে তার জন্য আমাদেরকে আমাদের এডিটরে চলে যেতে হবে। এডিটরে গিয়ে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তার মানে ফাইল থেকে নিউ এ ক্লিক করলে এরকম একটি ওপেন হবে, উইন্ডো আসবে। দেন এখানে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার লিখে ফেলবো। তাহলে বেসিক স্ট্রাকচারটা কি? HTML তারপরে কি লিখতে হবে? এরপর হেড লিখতে হয়, সবাই জানি HEAD হেড স্ল্যাশ HEAD হেড। তারপর কি লিখতে হয়? তারপরে লিখতে হয় টাইটেল TITLE টাইটেল স্ল্যাশ TITLE। টাইটেল হলো, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে বডি ট্যাগ লিখতে হবে। তার মানে BODY বডি, BODY প্রত্যেকটা ট্যাগ ডাবল লিখে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন আমরা এটাকে সেভ করব। তো ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করব। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের কোথায় সেভ হচ্ছে? সেভ হচ্ছে এমআরআইসিটি পার্ক নামক ফোল্ডারে। এটার নাম কি দিব? গতদিন আমরা 6.html পর্যন্ত করেছিলাম, তাহলে আজকে আমরা 7 লিখবো না। আজকে যেহেতু আমরা টেবিল তৈরি করব তাহলে টেবিল নাম দিব। তার আগে ফাইলের এক্সটেনশনটি আমরা সিলেক্ট করে নেই, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি সিলেক্ট করলাম আর এর নাম দিলাম TABLE table.html। এরপর সেভ এ ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তার মানে আমাদের কালারফুল হয়ে গেল। এখন এই টাইটেলের মধ্যে আমি বরাবরই যা লিখি সেটা হচ্ছে এমআরআইসিটি পার্ক। এই জিনিসটা লিখলাম কেন? কারণ এই লেখাটা ব্রাউজারে প্রদর্শন করবে। এটার আউটপুট যদি দেখতে হয় তাহলে আমরা রানে গিয়ে লঞ্চ ইন ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করব। তাহলে আমাদের আউটপুট চলে আসবে। এই যে এখানে ব্রাউজারে ওই লেখাটি চলে এসেছে। কোন লেখাটি? যেই লেখাটি আমরা টাইটেলে লিখেছিলাম, আর বাদ বাকি পুরো পেজটাই সাদা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে মিনিমাইজ করি। তাহলে বডি ট্যাগের ভিতরে আমরা বরাবর কি লিখি? আমরা প্যারাগ্রাফ দিয়ে কোনো না কোনো কিছু লিখি। কিন্তু আজকে আমরা প্যারাগ্রাফ দিয়ে কিছু লিখবো না, কারণ আজকে আমরা টেবিল কিভাবে তৈরি করতে হয় সেই আইটেমটা শিখবো। তাহলে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ লিখেছি। আজকে টেবিল তৈরি করব, তাহলে টেবিলের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে? টেবিলের জন্য টেবিল ট্যাগটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করে রোল নেম মার্কস এখানে যা দেখা যাচ্ছে, এই অংশ থেকে শুরু করে এই যে একবারে শেষ অংশ পর্যন্ত এই পুরোটাই হচ্ছে একটা টেবিল। তার মানে রো আছে, কলাম আছে। এখন আমাকে দেখে নিতে হবে যে এখানে কয়টা রো এবং কয়টা কলাম আছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই বরাবর যেগুলো আছে, তার মানে লাইন বরাবর যেগুলো, সেগুলো হচ্ছে এক একটা রো। আর এই উপর দিক থেকে নিচের দিকে যা, এটা হচ্ছে কলাম। তার মানে এখানে মোট 4টা রো আছে আর 3টা কলাম আছে। তাহলে যেহেতু এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত একটা টেবিল, এই জন্য আমাকে কি করতে হবে?
এই বডি ট্যাগের মধ্যে টেবিলের এরিয়া ডিফাইন করে দিতে হবে কি দিয়ে, টেবিল ট্যাগ লিখে। তাহলে টেবিল লিখলাম, তার মানে টেবিলের শুরু এবং শেষ আমি বুঝিয়ে দিতে পারলাম। এরপর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ শুরু করেছি, তার মানে এখান থেকে এখান পর্যন্ত একেবারে শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমি টেবিল অংশটি লিখে ফেলেছি। এখন এই টেবিলের মধ্যে কি লিখতে হবে, রো লিখতে হবে। তার মানে এগুলো হচ্ছে রো। সেই রো যদি লিখতে হয় তাহলে এই টেবিলের মধ্যে কয়টা রো আছে, মোট 4টা রো আছে। তার মধ্যে এইটা হচ্ছে 1 নাম্বার রো। এখন মনে করলাম যে নিচের রো গুলো নাই, তার মানে একটাই রো আছে, এই যে এই রোটা। তাহলে এই রো যদি থাকে তাহলে এই রোতে কয়টা কলাম আছে, এই রোতেই কিন্তু 3টা কলাম দেখা যাচ্ছে। তার মানে একটা লাইনকেই 3টা ভাগ করা হয়েছে, তার মানে আগের রো, সেই রোর ভিতরেই কিন্তু কলাম। ঠিক আছে, এই কনসেপ্টটা যে ক্লিয়ার রাখতে পারবে সে টেবিল সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে পারবে। আর এই আইডিয়াটা যার মোটামুটি ভালো থাকবে না, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না, তার কিন্তু টেবিল তৈরি করাটা বা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। তাহলে আমরা এটা প্রথমেই সিলেক্ট করে নিব যে হ্যাঁ এইটা হচ্ছে একটা রো 3টা কলাম। ঠিক আছে, তাহলে একটা রো 3টা কলাম আমরা জানলাম। সো রো যেহেতু, তার মানে আগে টেবিল লিখেছি, এখন রো লিখতে হবে, সেই রোর ভিতরে কলামকে জায়গা দিতে হবে। তাহলে এইটা হচ্ছে টেবিল ট্যাগ, এর ভিতরে তাহলে কি রাখতে হবে, রো, tr/tr, তার মানে টেবিলের রো হলো, এখানে একটা রো লেখা হলো। এই রোর ভিতরে কি লিখতে হবে, রোটাকে ভেঙে ফেলে আবার জায়গা করে দিতে হবে, তার জন্য কলামের জন্য। এখানে এখন কলাম লিখবো, তাহলে কলামকে কি দ্বারা প্রকাশ করা যেতে পারে, টিডি। টিডি মানে কি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, আর টিআর মানে হচ্ছে টেবিল রো। টিআর টেবিল রো, টিডি টেবিল ডাটা। আর টেবিল এই অংশটি হচ্ছে টেবিলের এরিয়া। তার মানে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখে গেলাম। এখন এই টিডির মধ্যে যদি আমি কিছু একটা লিখি, মনে করো আমার নামটা লিখলাম, লিখে সেভ করলাম, সেভ করে এখন আউটপুটে যদি দেখতে চাই তাহলে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে দেখা যাবে এই অংশটি এসেছে। তো এই অংশটি যেহেতু এসেছে, এইটা হচ্ছে কেন এসেছে, কারণ এটা হচ্ছে আমি টেবিল ক্রিয়েট করেছি। এই টেবিল ট্যাগের ভিতরে, টিআর এর ভিতরে, টিডি এর ভিতরে এইটা লিখেছি, এই জন্য এই নামটা চলে এসেছে। বাট এটা তো টেবিল হয়নি, আউটপুটে তো আমাকে টেবিল দেখাচ্ছে না। টেবিল হতে হলে চারপাশে কি থাকবে, বর্ডার থাকবে, বাট এখানে আমার তো বর্ডার আসেনি। এটা কি এসেছে, এটা জাস্ট নরমাল একটি লেখা এসেছে। তাহলে এই লেখাটা আমি টেবিল দিয়ে না লিখে তো প্যারাগ্রাফ পি ট্যাগ ব্যবহার করেই করতে পারতাম, তাই নয় কি? হ্যাঁ, তাহলে আসলে এটা টেবিল হয়েছে ঠিকই, কিন্তু এটা শো করছে না। কেন শো করছে না? কারণ এই চারপাশে বর্ডার আসেনি, আর বর্ডার আসার জন্য আমাকে কি করতে হবে, এই টেবিল ঘরের মধ্যে কার্সরটা রেখে স্পেস দিয়ে আমাকে বলে দিতে হবে বর্ডার ইকুয়ালস টু ডাবল কোটেশনের ভিতরে আমি যদি লিখে দিই 2, তাহলে সেভ করে যদি কন্ট্রোল এস দিয়ে এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, তাহলে এই দেখো টেবিলের চারপাশে এখন একটা বর্ডার চলে এসেছে, মানে দাগ এসে গেছে। এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয় বোঝা গেছে, তার মানে বর্ডার দিতে হবে। আর যদি বর্ডার আমরা না দিয়ে দেই তাহলে বাই ডিফল্ট বর্ডারটা সে 0 ধরে নেয়। তাহলে বর্ডার কত পর্যন্ত দেওয়া যায়, বর্ডার সর্বোচ্চ 16 পর্যন্ত দেওয়া যায়, 16 উপরেও দেওয়া যায়। সেগুলো কিছু কিছু ব্রাউজার সাপোর্ট করে, বাট সব ব্রাউজার সাপোর্ট করে না। তার মানে এইটা হলো কি আমার 16 সাইজ দিলে একটা 3Dর মতো দেখা যাবে। কেউ যদি এখানে 70 দেয়, 100 দেয়, হ্যাঁ দিতে পারে, তবে সব ব্রাউজার এটাকে সাপোর্ট করবে না, কারণ W3C বলে একটা সংস্থা আছে। তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে W3C কি? হ্যাঁ, W3C মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়াম। W3C মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়াম। তার মানে এই কোম্পানিটা পৃথিবীর যত মানুষ যত ধরনের প্রোগ্রামিং কোড লিখে তার ভ্যালিডিটি চেক করে। তার মানে এর রুলস রেগুলেশনের ভিতরে যদি থাকে তাহলে এই কোম্পানিটা তার ওয়েবসাইটটাকে কি করবে, র্যাঙ্কিং এ সামনে নিয়ে আসবে। তার মানে সার্চ ইঞ্জিনে কেউ কোনো একটা শব্দ লিখে যদি সার্চ করে, যে ওয়েবসাইটগুলো সামনে চলে আসে, কেন চলে আসে, কারণ তারা
W3C এই কোম্পানির সব নিয়ম কানুন মেনে কোডটি লিখেছে, এই জন্য সেগুলো র্যাঙ্কিং এর সামনে চলে আসে। তাহলে র্যাঙ্কিং এর সামনে চলে আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ। তবে অনেকেই আমাদের দেশের অনেক প্রোগ্রামাররাই কোড লিখে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে আসলে আমাদের প্রোগ্রামাররা অত ভালো কোড লিখতে পারে না। কেননা W3C এই ভ্যালিডিটিটা যখন চেক করা হয় তখন আমাদের দেশের প্রোগ্রামারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোর থাকে যে 35 থেকে 65 এর ভিতরে, এবং এর মধ্যে শতকরা 75%-এরই স্কোর থাকে 35 থেকে মাত্র 50, আর বাদ বাকি যে 15% আছে সেই 15%-এর স্কোর 50 থেকে 65 পর্যন্ত চলে যায়। কিন্তু আমরা যখন প্রফেশনালি কাজ করি তখন কিন্তু আমাদেরকে প্রায়ই তারা মানে বাইরের কান্ট্রির ওই ক্লায়েন্টরা যেইভাবে কাজগুলো দেওয়ার আগে শর্ত করে দেয়, সেই শর্তের মধ্যে কি লেখা থাকে তারা প্রথমেই বলে দেয় যে W3C ভ্যালিডিটি হতে হবে এবং কোডের নির্ভুলতা 90% এর বেশি হতে হবে। তার মানে সাকসেসফুল ভাবে আমাদেরকে কোড লিখতে হয়। যদি 90% এর উপরে থাকে তাহলে আমরা সেই কাজগুলো করতে পারি, আর যদি 90% এর নিচে সাকসেস রেট হয়, আমি কাজ করে গেলাম ঠিকই কিন্তু ওরা আমাদেরকে তখন আর কোনো পেমেন্ট দিবে না, বা পেমেন্ট দিলেও খুব কম দিয়ে দিবে, প্লাস একটা রেটিং খুব খারাপ দিয়ে দিবে, যে রেটিং দিয়ে পরবর্তীতে আর কাজ পাওয়া যায় না। তার মানে প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হয়। যেহেতু আমরা টেবিল সম্পর্কে কাজ করব, টেবিল নিয়ে কাজ করব বা প্রফেশনালি দুই একটা আইটেমও শিখবো, তাহলে তার জন্য আমাদেরকে ভ্যালিড ওয়েট কোনটা সেটা জেনেই কাজ করা উচিত। তাহলে এটা আমি কেটে দিচ্ছি। এখন আমাদেরকে টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে টেবিল ট্যাগটা আমি লিখে ফেললাম, কিভাবে নামটা প্রদর্শন করতে হয়, আউটপুটে দেখানো যায়, সেটা আমিও দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা 16টাকে কমিয়ে আমি 2 করে দিই। 2টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আমি যদি কোনো কিছু না লিখে দিই তাহলে ব্রাউজার বাই ডিফল্ট এটাকে কি ধরে রাখে, 0 ধরে রাখে। তার মানে এই বর্ডার 0 লেখা যেই কথা, বা কোনো কিছু না লিখে দিয়েও ওই একই কথা। তাহলে কিভাবে একটা নামকে ব্রাউজারে প্রদর্শন করা যায় সেটা আমরা দেখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা রোল নেম মার্কস এরকম একটা চার্ট দেওয়া থাকে, তারপর বলে দেওয়া হয় যে এই টেবিলে যেরকম দেখা যাচ্ছে এই লেখাগুলো ব্রাউজারে প্রদর্শন করো, আর ব্রাউজারে প্রদর্শন করার জন্য যা যা কোড লিখেছো সেই কোডগুলো তুমি তোমার পরীক্ষার খাতায় লিখে দাও। ঠিক ওই কোডটি লিখে দিতে বলেছে। তাহলে এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, টেবিলের জন্য প্রথম, এটা যেহেতু একটা টেবিল তাহলে টেবিলের শুরু আর শেষের জন্য টেবিল ট্যাগটা আমার দরকার। এরপর আমাকে দেখতে হবে যে এখানে কয়টা রো আছে, এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো আছে। কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে এক রো এক কলাম বিশিষ্ট একটা টেবিল। এখন আমাকে করতে হবে, ঠিক আছে, যেহেতু চারটা রো করতে হবে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে যে রোর ভিতরে কিন্তু কলাম থাকতেছে। টিসি টেবিল কলাম হতে পারে, বাট টেবিল কলাম এর আরেক নাম হচ্ছে টিডি মানে টেবিল ডাটা। তাহলে এটা আমি কেটে দিচ্ছি। তাহলে আমার টেবিল এরিয়া আমি ডিফাইন করে ফেললাম। এখন আমার দরকার হচ্ছে রো, কয়টা রো, চারটা রো। তাহলে এর জন্য আমি প্রথমেই আর আর এই শব্দটা কয়বার লিখে দিব, 4বার। তার মানে একবার, এই যে 4বার আমি টিআর শব্দটা লিখে দিলাম। এখন 4টা টিআর শুরু শেষ, তার মানে 4টা রো আমার দরকার ছিল। এই যে এখানে আমার 4টা রো দরকার, তাহলে 4টার জন্য 4টা টিআর শুরু শেষ আমি একবারে করে দিলাম। এখন এদের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে দেখতে বা বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এখানে আসলেই 4টা রো আছে। হ্যাঁ এই যে এখানে 4টা রো আছে। এখন এই 4টা রোর মধ্যে প্রথম রোর কথা চিন্তা করি। এই প্রথম রো, আমি প্রথম টিআর মানে প্রথম রো, টিআর মানে হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত সে পুরো রোটার এরিয়া বোঝাচ্ছে। এখন এই রোতে কয়টা কলাম আছে, 3টা কলাম আছে। আমি নিচের গুলোর কথা চিন্তা করতেছি না, প্রথমটার কথা চিন্তা করতেছি। এইটার মধ্যে আবার 3টা ভাগ আছে, তার মানে 3টা টিডি আছে। তাহলে আমরা জানি টিআর এর ভিতরে এই টিডি লিখতে হয়। তাহলে এই টিআর কে আমি ভেঙে ফেললাম এন্টার দিয়ে। এরপর এই টিআর এর পরে আমি কি লিখবো, এখন টিডি লিখবো। তাহলে টিডি লিখলাম। কয়টা টিডি লিখতে হবে, কারণ এই প্রথম টিআর এর ভিতরে 3টা টিডি ছিল, মানে 3টা কলাম ছিল, এই জন্য আমি 3টা টিডি লিখে ফেললাম।
এখন এই যে 3টা টিডি লিখলাম প্রথম টিআর এর মধ্যে, এই 3টা টিডির মধ্যে আবার কি কি ছিল? 3টা টিডির প্রথম টিডিতে ছিল রোল, তারপরে নেম, তারপরে মার্কস। তাহলে আমি এখানে চলে আসি। এখন প্রথমের ঘরে লিখতে হবে ROLL রোল, তারপরে লিখতে হবে NAME নেম, তারপরে লিখতে হবে MARKS মার্কস। এখন এটাকে লিখে সেভ করলাম Ctrl+S। এখন আউটপুট যদি দেখতে চাই তাহলে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। দেখো এখন কিন্তু টেবিলের মতোই দেখা যাচ্ছে এবং আমাকে যেরকম লিখতে বলেছিল রোল, নেম, মার্কস, এরকম সব কিন্তু একটা রোতে চলে এসেছে। একটা রো, কিন্তু নিচে একটু জায়গা গ্যাপ হয়েছে। উপরের দিকে দেখো যেরকম লেগে আছে, কিন্তু নিচের দিকে একটু বেশি জায়গা গ্যাপ হয়ে গেছে। কেন গ্যাপ হয়ে গেছে? কারণ আমার এই টেবিলটা তো কমপ্লিট হয়নি, কারণ আমি প্রথম টিআর নামে যেই এরিয়াটা ছিল সেই এরিয়াটা শেষ করে ফেলেছি। বাট 2 নাম্বার যে টিআর আছে সেই টিআর 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 এই টিআর গুলোর জায়গা তৈরি করে রেখেছি, বাট ব্যবহার করিনি। এই জন্য, যেহেতু এদের ভিতরে কোনো ডাটা নেই, কোনো লেখা দেখা যাচ্ছে না, এই জন্য এই সবাই মিলে অল্প একটু জায়গা তারা কি করছে, দেখাচ্ছে, প্রদর্শন করছে যে এখানেও কিছু একটা হবে। তো কখন হবে? যখন আমরা কোনো কিছু লিখবো। তার মানে এটা হচ্ছে একটা রো 3 কলাম বিশিষ্ট একটা টেবিল হয়ে গেল। কিন্তু এখন আমাদেরকে 2 নাম্বার টিআর এর কাজ করতে হবে। তাহলে 2 নাম্বার টিআর এর জন্য আমাকে দেখতে হবে 2 নাম্বার রোতে কি আছে। 2 নাম্বার রো হচ্ছে এই লাইনটা। তার মানে এই লাইনটা হচ্ছে রো, এই জন্য টিআর তো আমার আগেই লেখা আছে। এখন ওই টিআর এর ভিতরে কয়টা টিডি হবে? কারণ এইটাকেও 3টা ভাগ করা হয়েছে, 1টা 2টা 3টা। তাহলে ওই 2 নাম্বার যে টিআরটা আছে সেই টিআর এর ভিতরে কার্সরটা রেখে এই টিআরটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেলে এখন এইখানেও আমি কি করব? টিডি লিখব। তাহলে টিডি লিখলাম /টিডি। এরপর এটা হচ্ছে কয়টা লাগবে? এটাও আমার 3টা লাগবে। তো ওইখানে কি লেখা ছিল? এখানে প্রথম ঘরে ছিল 1, তারপরে আবুল, তারপর 990। ঠিক আছে, তাহলে আমি এখানেও লিখি 1 নম্বরে হচ্ছে 1, তারপরে কি লিখব? 2 নম্বরে হচ্ছে আবুল, 3 নম্বরে হচ্ছে 990। লিখে সেভ করলাম Ctrl+S। এখন যদি আউটপুট দেখতে চাই তাহলে কি হচ্ছে? আউটপুট দেখতে গেলে এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ 2 নাম্বার রো যেরকম লেখা দেখাতে বলেছে সেরকমই চলে এসেছে, 1 আবুল 990। তারপরে আবার জায়গা ফাঁকা আছে নিচে, তার মানে আরো কিছু বসানো যাবে। কেন বসানো যাবে? কারণ আমার টিআর আরো দুটো লিখে রেখেছি। তার মানে এই টিআর এর মধ্যে কোনো ডাটা লেখা হয়নি। এখন এই দুইটা আমার রো কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে যে এর পরের রো কোনটা? এর পরের রো হচ্ছে এইটা। এখন এই রোতে কি কি আছে? 2, বাবুল আর 970 এই লেখাগুলো আছে। তাহলে এইটাও যদি একটা রো হয়, এইটাকেও যদি ভাগ করি তাহলে এইখানে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। তার মানে আমার তো রো লেখাই আছে 3 নাম্বার রো। এখন শুধু আমি কি করব? এটাতে কলাম দিব। তাহলে কলাম দেওয়ার জন্য টিআরটাকে ভেঙে ফেলবো। ভেঙে এখন আমাকে কলাম দিতে হবে। কলামের জন্য টিডি লিখতে হবে। তার মানে এটা ডাবল ডাবল জোড়া জোড়া হয়ে গেল। এখন আমার কয়টা লাগবে? এইখানেও আমার 3টাই লাগবে। তাহলে এইখানে কি থাকবে? এখানে 2 ছিল প্রথমে, তারপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে বাবুল, তারপরে কি ছিল? তারপরে ছিল 970। তার মানে এই মার্কসটা ছিল। এখন এটাকেও আমি সেভ করলাম। তার মানে 3 নাম্বার টিআরটাও আমার শেষ হয়ে গেল। এখন যদি আমি রিফ্রেশ করি, হ্যাঁ 2 বাবুল 970 চলে এসেছে। এখন আমাকে কি করতে হবে? আরো একটা বাদ আছে। আর একটা বাদ আছে বলতে এই যে এই শেষেরটা। তাহলে এই শেষেরটাকে যদি আমাকে করতে হয়, তার মানে 4 নাম্বার টিআর। সেই 4 নাম্বার টিআর এর ভিতরে কি আছে? 4 নাম্বার টিআর এর ভিতরে আমার 3টা কলাম আছে। তার মানে টিডি লাগবে আরো 3টা। সেই টিডিতে কি লিখতে হবে? একটা 3, একটা কাবুল, একটা 950। তাহলে আমি করে চলে যাই, এই যে আমার লাস্টের টিআর, এই টিআরটাকে ভেঙে ফেলবো। ভেঙে জায়গা করে দিতে হবে। কার জন্য? এখানে টিডি বসবে এই জন্য। তাহলে টিডি লিখলাম /টিডি লিখলাম। এখন এই যে টিডি টিডি লিখলাম, এখানে আমার কয়টা টিডি লাগবে? এখানেও আমার 3টা টিডি লাগবে। এইখানে প্রথম টিডির ঘরে 3 লিখতে হবে, তারপরে টিডির ঘরে কি লিখতে হবে? বাবুর নামটি লিখতে হবে। এর পরের ঘরে কি লিখতে হবে? 970
950 ছিল, তাহলে 950 লিখে সেভ করলাম, কন্ট্রোল এস। এখন যদি আমি আউটপুট দেখতে চাই, এখন যদি রিফ্রেশ দেই সেভ করার পরে, এখন এরকম আসছে। দেখো এখন কিন্তু নিচে কিন্তু কোনো জায়গা দেখাচ্ছে না অতিরিক্ত, একটু আগে যেরকম অতিরিক্ত জায়গা দেখিয়েছিল, তার মানে উপরের দিকে যতখানি জায়গা নিচের দিকে অতখানি জায়গা। এইটা হচ্ছে আমার বর্ডার। 2 লিখেছি, তার মানে 2 পিক্সেল জায়গা। এই যে এই সাইডে চারপাশে দেখো সে 2 পিক্সেল জায়গা করে করে একটু সরিয়ে সরিয়ে লিখেছে, তার মানে এটাই হচ্ছে আমার বর্ডার। তার মানে টেবিল যেভাবে করতে বলেছে আমার পরীক্ষার খাতায়, ঠিক আমি সেভাবেই লিখেছিলাম টেবিলটা। এখন এই যে রেজাল্ট শিট শব্দটা আছে, বাট এটাকে আমরা অ্যাভয়েড করে গেছি। রেজাল্ট শিটটাও কিন্তু টেবিলেরই অংশ, কিন্তু তারপরও এটা আমরা ইউজ করিনি। তার মানে এখান থেকে এই পর্যন্ত যতখানি ছিল ততখানি আমরা ইউজ করেছি। তার মানে পরীক্ষায় যদি একটা টেবিল দিয়ে দেয়, তাহলে টেবিলটাকে যদি প্রদর্শন করতে বলা হয়, তাহলে সেই প্রদর্শনটা আমরা কিন্তু এভাবে প্রদর্শন করতে পারি। তার মানে আমরা বুঝলাম যে কিভাবে একটা টেবিল HTML এর মাধ্যমে করতে হয়। বাট এটা খুবই সাদামাটা একটা টেবিল আমরা ক্রিয়েট করেছি। এখন এই যে এই অংশটা বাদ ছিল রেজাল্ট শিট, এই রেজাল্ট শিটটাও আমরা এখন ইউজ করব। কিভাবে ইউজ করব? তাহলে এই রেজাল্ট শিটটা যেহেতু টেবিলের ভিতরে না, টেবিলের কিন্তু বাহিরে, তার মানে রো কলাম এগুলোর বাহিরে, যেহেতু রো কলামের বাহিরে হলেও এটা কিন্তু টেবিলেরই অংশ। টেবিলের অংশ মানে কি? টেবিলের সম্পত্তি। যেহেতু টেবিলের সম্পত্তি, তাহলে আমাদেরকে এই টেবিলের ট্যাগ যেখানে যেখানে লিখেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে টেবিলের শুরু থেকে এই যে এই পর্যন্ত টেবিলের শেষ এরিয়া, ঠিক আছে, এই লাল দাগটা। তাহলে এই টেবিলটার পরে আমি যে টিয়ার ট্যাগটা শুরু করেছিলাম, তাহলে এই টিয়ারটাকে একটু সরিয়ে দিব, সরিয়ে দিয়ে নিচে নামিয়ে দিলাম, এন্টার দিয়ে। এখন এই জায়গাটাতে আমাকে যা লিখতে হবে সেটা হচ্ছে ক্যাপশন, CAPEION ক্যাপশন, তারপর স্ল্যাশ CAPEION ক্যাপশন। এই দুই ক্যাপশনের ভিতরে আমি কি লিখবো? কারণ আমার ওখানে লেখা ছিল রেজাল্ট শিট, তাহলে এই যে এই জায়গাটাতে আমি লিখবো রেজাল্ট রেজাল্ট শিট লিখলাম, লিখে সেভ করলাম। সেভ করে যদি আউটপুট দেখি তাহলে কেমন দেখাবে? হ্যাঁ, এই যে টেবিলের উপরে একটা হেডলাইন চলে এসেছে রেজাল্ট শিট নাম, তার মানে এইটাই হচ্ছে টেবিলের নাম। কিসের টেবিল? রেজাল্ট শিটের একটা টেবিল। এখন এটা কেন এসেছে? এই ক্যাপশন দিয়ে। ক্যাপশন মানে কি? ক্যাপশন মানে হচ্ছে একটা শিরোনাম, তার মানে টেবিলের একটা শিরোনাম দেয়া হলো যে এটা কি রিলেটেড একটা টেবিল। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি যা লিখেছি সেটাই হচ্ছে আমার টেবিলের একটি বেসিক স্ট্রাকচার বা বেসিক একটা টেবিলের কোড। তো পরীক্ষা খাতা যেরকম দিল সেরকমই আমি করতে পারলাম। বাট এটা খুবই সাদামাটা, আমি আগেই বলেছি। HTML ব্যবহার করে যে টেবিলটা আমাদের পাঠ্য বইয়ে মানে ইন্টারমিডিয়েটের বইয়ে বা HSC লেভেলে দেয়া আছে, সেই টেবিলটা আমরা শিখেছি। পরীক্ষার খাতায় যদি আসে বা পরীক্ষার কোশ্চেনে যদি আসে নিচে টেবিলটি HTML এর কোড লিখো, তাহলে আমরা কি করব? তাহলে তার জন্য এই যে এই HTML থেকে শুরু করে, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি তোমাদের জন্য যাতে সবই দেখা যায়, সবই প্রদর্শন করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই HTML থেকে শুরু করে একবারে এই শেষ পর্যন্ত, এই যে এই HTML পর্যন্ত, তার মানে 33 নাম্বার লাইন, তার মানে 1 নাম্বার লাইন থেকে 33 নাম্বার লাইন পর্যন্ত আমি যা লিখেছি সবটুকু অংশ তোমাদেরকে লিখে দিতে হবে পরীক্ষার খাতায়। তাহলে তোমরা 4-এ 4 মার্কস পাবে, কেননা এই কোশ্চেনটিতে 4 মার্কস থাকে। তার মানে আমরা HTML এর মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় তা শিখলাম। তবে এটা খুব সাদামাটা একটা HTML এর মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা শিখেছি। এখন নেক্সট দিন বা নেক্সট টিউটোরিয়ালে আমরা যা শিখবো সেটা হচ্ছে এই সাদামাটা না, আমরা একটু অ্যাডভান্স লেভেল শিখবো, কারণ আমাদের প্রফেশনাল কাজের জন্য অ্যাডভান্স লেভেলটা কিছুটা হলেও জানা দরকার। তো ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষার জন্য এতটুকুই ঠিক আছে। তো তারপর আমি একটা অ্যাডভান্স লেভেল দিয়ে দিব যাতে তোমরা নিজেরাও তোমাদের পার্সোনাল একটা ওয়েব পেজ তৈরি করতে পারো, একটু সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে। সেরকম যেমন এই টেবিলটা একবারে ছোট হয়ে গেছে, এইটুকু দেখতে এইরকম, তো টেবিলটা তো এরকম হলে দেখতে ভালো লাগছে না, টেবিলটা আরেকটু চ্যাপ্টা হলে ভালো হবে। তারপর এই টেবিলের লেখাগুলো সব ছোট ছোট আসছে, এখন টেবিলের লেখার সাইজ, লেখার কালার, তারপরে মনে করো এই যে এদের ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, তার মানে এদের মধ্যে যদি কোনো লিংক দিতে হয় সেগুলো কিভাবে কিভাবে করতে হয়, তার মানে ওগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো আমরা ওইটা নেক্সট টিউটোরিয়ালে শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক।
আর আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল MRICT পার্ক এটাতে সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো অটোমেটিক্যালি জানার জন্য, পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, ভালো থেকো সবাই।